হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি সুখময় যন্ত্রণাধর্মী, লেখনীতে নেলা রহমান, পর্ব সংখ্যা 57 থেকে 63। ঠিকই কাঙ্ক্ষিত সময় ফোন চলে এলো নূরের। স্যার তাড়াতাড়ি করে ফোন রিসিভ করলো। হ্যালো বলতে ওপাশ থেকে নূরের নীরবতা। নূর চুপচাপ, কোনো কথা নেই। নূর বিছানার উপর হয়ে শুয়ে মোবাইলটি কানে নিয়ে এক হাত দিয়ে বালিশে হাত বোলা স্যার চুপচাপ সারাফের কথা শুনছে। সারাফ বিছানায় গায়ে লিয়ে দিল, শুয়ে একটি হাত মাথার নিচে দিয়ে মোবাইলটি কানে ধরে বলল, এভাবে চুপ থাকবে, কিছু তো বল। নূর প্রথম কথাটি বলল, কবে আসবেন? সারাফ মুচকে হাসলো, তারপর বলল, তোর বাপ চাচাকে জিজ্ঞেস কর। নূর বলল, ইস, সবসময় এমন কথা বলেন কেন শুনি? আমার বাপ চাচা বুঝি আপনার কিছু হয় না? আপনারও তো বাপ চাচা হয়। সারাফ হেসে বলল, না, তোর বাপ চাচা আমার বাপ চাচা হয় না। তোর বাপ চাচা আমার শ্বশুর, আর তোর বড় বাবা আমার তালি হয়। না হলে কি আর নিজের আপন ছেলেকে এতদূর পাঠিয়ে দেয়? তার তো জানা উচিত ছিল ছেলে নূরকে অভাবে শুকিয়ে যাবে। কথা শুনে নূর লজ্জায় যেন শেষ হয়ে গেল। সাথে সাথে বিছানায় মুখ গুজে দিল, বালিশে হাতের 5 আঙুল দিয়ে খামচে ধরল। নূর, তুই কি লজ্জা পেয়েছিস? জানতে চাইলে সাদাব। নূর কোনো কথা বলছেন, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সাদাব যেন নূরের প্রতিটি নিঃশ্বাস অনুভব করছে। একটু থেমে সাদাব আবার জিজ্ঞেস করলো, নূর, ইউ আর মাই ওন পার্সোনাল ব্র্যান্ড অফ হিরোইক, অনলি আই ক্যান কসম ইউ। এটার অর্থ কি তুই বুঝতে পেরেছিস নাকি এখন তোকে বুঝাবো? বলবো? কি বলবে নূর? নূর বুঝতে পারছে না। যদি বলে বুঝতে পেরেছি, তাহলে সাদাব বলবে, আই উইল কনজিউম ইউ। যদি বলে বুঝতে পারিনি, তাহলে বলবে, ইউ উইল কনজিউম মি। নূর কিভাবে বলবে? একটু বুঝতে পেরেছে। সাদাব ভাই কি বুঝতে চেয়েছে? সাদাব কিছুক্ষণ থেমে আবার বলল, নূর, মাত্র 19 দিন বাকি। 20তম দিনে আই উইল কনজিউম ইউ। সেদিন তুই রয়্যাল অফ হোয়াইট কালারের একটা পাতলা শাড়ি পরবি, কোনো সোনার জুয়েলারি পরবি না, পরবি গলায় একটা বেলি ফুলের মালা, খোপায় কাঠগোলাপ। সেদিন তো শাশুড়ি থেকে আমি শুধু ফুলের ঘ্রাণ নেব। অতিরিক্ত কোনো সাজ সাজবি না, আর্টিফিশিয়াল কোনো কিছুই পরবি না, ঠোঁটে কোনো লিপস্টিক লাগাবি না। আমি তোর ওই ফুলের মতো ঠোঁটের মধু শুধু পান করব। 19 দিন আমি তোর কামনার দহনে যেমন পুরো ছাই হচ্ছে, 20তম দিনে আমার কামনার আগুনে তুই দগ্ধ হবি। আমার অগ্রাসী ভালোবাসার চিহ্ন তুই নিজের শরীরে বহন করবি। স্তব্ধ হয়ে যাচ্ছে সাদাবের কথা শুনে, আর যেন নিজেকে সামলাতে পারছে না। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ফজলুর রহমান শুয়ে শুয়ে ভাবছে অফিসের কথা। অফিসে কি হয়েছিল এখন সামি বেগমের সাথে, এই নিয়ে কথা বলেন ফজলুর রহমান। নিচে ভাবছে বিকালের কথা। অফিসে যখন চাবিটি নিয়ে সাদাবের টেবিলের ড্রয়ারটি খুলেছিল, স্তম্ভিত হয়ে গিয়েছিল ফজলুর রহমান। কাঁপা কাঁপা হাতে একটি বাক্স তুলে নিলেন, যার উপরে নাম লেখা, আমার নূর। বাক্স দেখে হার্টবিট বেড়ে গিয়েছিল ফজলুর রহমানের। তারপর ধীরে ধীরে বাক্সটি খুলল। বাক্সের ভেতরে এমন কি আছে নূরের যা যত্ন করে রাখা নেই। সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে নূরের বড় হওয়া প্রত্যেকটি স্মৃতির জন্য সযত্নে রেখে দিয়েছে। ছোট একটি চুড়ি, যা দেখে মনে পড়ল নূরের হাতে প্রথম এই রেশমি লাল চুড়ি কিনে দিয়েছিল সাদাব, যার থেকে একটি চুড়ি বাক্সে রাখা আছে। চুড়িটি ভেঙে নূরের হাত কেটে গিয়েছিল। সেই ছোটবেলায় যেন ফিরে গেল ফজলুর রহমান। মনে পড়ল কিনা কান্না করেছিল নূর। চুড়ি ভেঙে হাতে লেগে গিয়েছিল। সেই চুড়ি বাক্সের ভেতরে রেখে দিয়েছে সাদাব। তারপর হাতে তুলে নিল একটি ক্লিপ। মেলায় নিয়ে গিয়েছিল সাদাব একে, যেখানে প্রথম একজোড়া ক্লিপ কিনে দিয়েছিল, তার থেকে একটি ক্লিপ এখানে রাখা। একটি নূর হারিয়ে ফেলেছিল। একটু ঠোঁট বেঁকে হাসলেন ফজলুর রহমান। যাই দেখছে সবই সাদাবের দেওয়া। আসলে সেটা অন্যকে কিছু কিনে দিবে সেই সুযোগ কখনো তারা পায়নি। সবকিছু সাদাব নিয়ে আসতো ওর জন্য। আছে নূরের জন্য কেনা ছোট একটি আলতা, পায়ে নূপুর ও আলতা পরে টুকটুক করে পুরো বাড়ি ঘুরে বেড়াতো নূর।
কত শত ছবি, কত শত স্মৃতি, যা দেখে ভীষণ মনে পড়ে সে ছোটবেলার কথা। নূরের ছোটবেলার কথাগুলো যেন চোখের সামনে ভাসতে লাগলো ফজলুর রহমান। এক মুহূর্তে যেন প্রত্যেকটা স্মৃতি মনে পড়ে গেল। নূরের একটা ছবি, নূর যখন 10 বছরের ছিল, হ্যাঁ তখনই তো সাদাব বিদেশে চলে গিয়েছিল পড়াশোনা করতে। শাড়ি পরা লাল টুকটুকে একটি সুন্দর ছবি, যেখানে সাথে আছে সাদাব। সাদাব তখন আর কত বছরই হবে, 20 বছর। 20 বছরের প্রাপ্তবয়স্ক একটা ছেলেরা সাদা পাঞ্জাবি পরা ছিল। নূর ছিল সাদাবের সাথে, বয়সে লাল টুকটুকে শাড়ি পরা। ভীষণ মায়াবী লাগছে, পুরো যেন বউয়ের মতো লাগছে। মনে হচ্ছে সদ্যই যেন দুজনে বিয়ে পড়ানো হয়েছে, এমনভাবে বসেছে দুজন স্বামী স্ত্রীর মতো। সকাল সকাল নাস্তার টেবিলে নাস্তা খেতে বসেছে দুই ভাই, সাথে রিমা ও সাইমন। সাইমন টেবিলের নিচ দিয়ে পায়ে খোঁচাচ্ছে রিমাকে। রিমা কয়েকবার থামানোর চেষ্টা করেছে, সাইমন কোনোভাবে থামছে না। বাধ্য হয়ে রিমা জোরে একটি লাথি বসিয়ে দিল সাইমনকে। সাইমন আহ করে চিৎকার করে উঠতে হুমায়ুন রহমান সাথে সাথে বলল, কি হয়েছে পাগল? কতক্ষণ ধরে দেখছি কেমন নাস্তা করছিস, চিৎকার করলি কেন? সাইমন পাগল ফেলতে বলল, না বড় আব্বু, চেয়ারে লেগে একটু পায়ে ব্যথা পেয়েছিলাম তো তাই। ফজলুর রহমান বলল, ভদ্রভাবে বস বাদর, এমনি তো বাদর হয়েছিস, খাওয়ার সময় একটু সুস্থ থাকতে পারিস না? রিমা মুচকে হাসলো। সাইমন মনে মনে বলল, তোকে একা পেয়ে নি, তারপর দেখাবো হাসি করে থাকে। ফজলুর রহমান গলার স্বর উঁচু করে চেঁচিয়ে বলল, কই তোমাদের হলো? আজ নাস্তাতে দেরি হচ্ছে কেন? নাকি বাড়িতে একটা লোক নেই দেখি তোমাদের রান্নাবান্নার কোনো আয়োজন নেই? নরিন আফরোজ বলল, একটু শান্ত হয়ে বসো না, দিচ্ছি তো। সামিনা বেগম বলল, দেখছেন পেটের মধ্যে নিশ্চয়ই ইঁদুর দৌড়াচ্ছে, ক্ষুধা পেলে এরকমই করে। সারা রাত ঘুমাতে পারিনি, এজন্য সকাল সকাল ক্ষুধা পেয়ে গেছে। আমরা কিন্তু সময় মতো কাজ করেছি। নরিন আফরোজ সামিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, কি নিয়ে টেনশন করেছো? কয়েকটা দিন ধরে দেখে বসে থেকে ঝিমায়, কিছু একটা ভাবে। তোর সাথে কিছু শেয়ার করেছে বলে কিছু তোকে? সামিনা বেগম বলল, না ভাবি, 3-4 দিন আগে একটু কথা হয়েছিল, এরপর তো আর কিছু শেয়ার করিনি। তবে বুঝতে পারি রাত অব্দি শুধু এপাশ ওপাশ করে ঘুমায় না, কিছু একটা ভাবে। আমার মনে হয় অফিসের কোনো ঝামেলা হতে পারে। ভাইজান অবশ্যই জানে, ভাইজানকে একটু জিজ্ঞেস করে দেখবে। আচ্ছা, এখন কথা বলা যাবে না, সন্ধ্যা বাড়িতে আসলে তবে কথা বলবো। এখন তাড়াতাড়ি নাস্তা দে, না হলে আমার জন্য চিৎকার করে উঠবে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে ফজলুর রহমান। হুমায়ুন রহমান বিরক্ত হয়ে ফজলুরের দিকে তাকিয়ে বললেন, এমন করছিস কেন? খুব তো দেরি হয়ে যায়নি? দুই ভাই তো একসাথে অফিস যাব, প্রতিদিন তো এরকম সময় নাস্তা দেয়। ফজলুর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কিছু না ভাইজান, এমনি। ফজলুর রহমান আসলে অন্য চিন্তা হচ্ছে, যার জন্য এভাবে নাস্তার জন্য তারা দিচ্ছে। বেশি টেনশন হলে সেই চাপ ফজলুর রহমান নিতে পারবে না। হুমায়ুন রহমান ভালো করে জানে ফজলুর এটা ছোটবেলা থেকে অভ্যাস, কোনো কিছু নিয়ে চিন্তা করলে আশেপাশে কিছু নিয়ে তোড়জোড় দেখায়, আসলে ঘটনা থাকে অন্যরকম। হুমায়ুন রহমান জানে গতকাল অফিসের ব্যাপার নিয়ে হয়তো কোনো না কোনো ভাবে চিন্তিত রয়েছে, কিন্তু এতক্ষণ তো উত্তর পেয়ে যাওয়ার কথা। তবে কি অন্য কিছু ভাবছে ফজলুর রহমান? অবশ্যই ফজলুরের সাথে কথা বলতে হবে, মনে মনে ভাবলো হুমায়ুন রহমান। অফিসে যেয়ে আজই কথা বলবে। এদিকে সাদাব নিজে ফ্যাক্টরি ভিজিটে এসেছিল, সেখানে এসে ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছে সকালবেলা, যা এখনো কারোর সাথে শেয়ার করেনি সাদাব। ব্যথা হাতে আরও ব্যথা পেয়েছে। ফ্যাক্টরির মেশিন চলাকালীন অবস্থায় মেশিন থেকে ছোট একটি লোহার টুকরো এসে তার হাতে আবার এসে এমনভাবে লেগেছে, ব্যান্ডেজ করা অবস্থাও পুরো হাত আবার রক্তে ভিজে গিয়েছে। ফ্যাক্টরির কর্মকর্তারা সাদাবকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে এসেছে। এখন হসপিটাল ডক্টরের সামনে বসে আছে সাদাব। হাতে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করাতে হবে। ডক্টর ব্যান্ডেজ করে সাদাবের দিকে তাকালো, বলল, আপনার হাতে তো আগে আঘাতপ্রাপ্ত হয়েছে, সেটা তো এখনও শুকায়নি, তার উপর আবার নতুন করে আঘাতপ্রাপ্ত হলেন, সময় নিবে মিস্টার সাদাব ভালো হতে। সাদাবের মুখ যেন ব্যথায় নীল হয়ে যাচ্ছে। তারপর মুখে মেখে হাসি রেখে বলল, সমস্যা নেই, আমাকে কী করতে হবে বলুন? তেমন কিছু না, পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেবেন। হাতে ভেজানো যাবে না, ব্যান্ডেজ ভেজা থাকলে বা শ্বাসে থাকলে হাত শুকাবে না। ওষুধ নিয়মিত খেতে হবে, এবং এই হাতে আবার আঘাতপ্রাপ্ত হওয়া যাবে না। একবার আঘাত পেয়েছেন, এটা শুকাতে যতটা সময় নিত, দ্বিতীয়বার আঘাত পাওয়ার কারণে ঘা অন্যরকম হয়ে গিয়েছে। ড্রেসিং করে ব্যান্ডেজ করা শেষ হয়ে গেল, সাদাব উঠে দাঁড়ালেন। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বের হয়ে গেল সাদাব। বাকি আনুষ্ঠানিকতা সব ফ্যাক্টরির কর্মকর্তারা পালন করলেন। অফিসের সাদাবের কেবিনে বসে আছে হুমায়ুন রহমান। অফিসের দরজা ঠেলে ঢুকলেন ফজলুর রহমান। হুমায়ুন রহমান জানতো ফজলু ঠিকই আসবে কিছু কথা বলার জন্য। রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, তোর জন্য অপেক্ষা করছিলাম, জানতাম তুই আসবি কথা বলতে।
ফজলুর রহমান মুচকি হাসলে। বাবা তুললো বড় ভাই, আসলে বড় ভাই বাবার মতো হয় না, হলে ভাই বুঝলে কি করে কথা বলতে আসবে। ওর যেটা ছোটবেলা থেকে স্বভাব, অতিরিক্ত টেনশন হলে এরকম সাপোর্ট করে, সেটা নিশ্চয়ই বড় ভাই আগেই টের পেয়েছেন। তাই সামনে চেয়ারে টেনে বসে বললেন, বুঝতে তো পারোই বাবার ছেলে মিলে তো আমাকে টেনশনে রেখেছে। হুমায়ুন রহমান জোরে জোরে হাসলেন, তারপর বললেন, কি বলবি বল, সারা পেরে বিদেশ যাওয়ার আগে সব কিছু জানতে চাই ভাইজান। ও তো বিদেশে যাওয়ার জন্য রাজি ছিল না, কি এমন হয়ে গেল রাতে রাতে হঠাৎ করে রাজি হয়ে গেল? হুমায়ুন রহমান, তোর মনে আছে একদিন সাদাপ মারামারি করে বাসায় এসেছিল রক্তাক্ত অবস্থা? ফজলুর রহমান, আমেরিকা যাওয়ার 1-1.5 মাস আগেই তো। হুমায়ুন রহমান, কেন সেদিন মারামারি করেছিল জানিস? ফজলুর রহমান, ও তো কিছু বলার ছিল না ভাইজান, বহুবার জিজ্ঞেস করেছি, মুখ খুলেনি। হুমায়ুন রহমান, নূরের জন্য? নূরকে নিয়ে কলেজের লাস্ট দিন গিয়েছিল এক অনুষ্ঠানে, সেখানে কেউ একজন নূরের গালে একটা চুমু খেয়েছিল। ফজলুর রহমান, কি? তখন তো অনেক ছোট ছিল, আদর করে যে কেউ কোলে তুলে চুমু খেতেই পারে, তাই বলে বন্ধুদের সাথে মারামারি করে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরবে? হুমায়ুন রহমান, তাই ওকে আমেরিকা পাঠানো জরুরি ছিল, আর বাবা হয়ে আমি এটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তোর কাছ থেকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। প্রায় 1 ঘন্টা কেবিনে কথা হলো দুই ভাইয়ের মধ্যে। কথা হলো এক পর্যায়ে ফজলুর রহমান দাঁড়িয়ে গেলেন, বললেন, আপনি নূরকে মেয়ে মনে করে সিদ্ধান্ত নিয়েছেন, আর যেহেতু বলেছেন সাদাপ আমার সন্তান, আমার প্রথম সন্তানের মতো, তাহলে আজকে থেকে সাদাপের ব্যাপারে সিদ্ধান্ত জানি আর আমি নেব। আশা করি আপনি সেই দিন সাদাপের বাবা হয়ে কথা বলবেন না। যেহেতু সাদাপকে আমার কোলে তুলে নিয়ে বলেছিলেন ও আমার প্রথম সন্তান, তাহলে সাদাপের জন্য সিদ্ধান্ত এখন থেকে আমি নেব। যদি আমার উপর বিশ্বাস থাকে অবশ্যই আমার উপর ছেড়ে দেবেন, আপনি এর মধ্যে আর কখনো আসবেন না। এটা তাহলে আমাদের বাবার ছেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর এখন আপনার সাথে আমার কি কথা হয়েছে না হয়েছে এটা শুধু আপনি আর আমি জানি। তবে এখন থেকে সাদাপের প্রত্যেকটি বিষয়ে আমি সিদ্ধান্ত নেব। আমার সিদ্ধান্তকে আপনার সম্মান করতে হবে। যদিও আমি আপনার ছোট ভাই চান, কিন্তু সাদাপ এখন থেকে আমার সন্তান, তাই ওর ব্যাপারে, ওর জীবনের ব্যাপারে এখন সিদ্ধান্ত নেওয়ার সব থেকে আগে অধিকার আমার। যেমন আপনি নূরের জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আমাকে কখনো জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না, সেরকম আজকে থেকে সাদাপের ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। হুমায়ুন রহমান চিন্তিত মুখে চেয়ে থাকলেন ছোট ভাইয়ের দিকে। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলেছে, ঠিক আছে, এখন থেকে সাদাপের সব বিষয়ে তুই সিদ্ধান্ত নিবি। আমার কখন তোদের দুজনের মধ্যে ইন্টারফেয়ার করবো না, ভালো হলেও তোর, খারাপ হলেও তোর। আমি শুধু চেয়ে চেয়ে দেখবো। কথাটি শুনে ফজলুর রহমান কেবিন থেকে বের হয়েছে। এদিকে সাদাপ বাজার ফ্যাক্টরি অফিসিয়াল কাজে যায়নি। হাতের ব্যথা যেন পুরো শরীর ছড়িয়ে গেছে। জ্বর জ্বর ভাব, যে কোনো মুহূর্তে শরীর কাঁপিয়ে জ্বর চলে আসবে। হোটেল রুমে শুয়ে শুয়ে ভাবলো, নূরের সাথে একটু কথা বলে নেওয়া যাক। এরপর যদি জ্বর বেশি চলে আসে তখন তো নূরের সাথে কথা বলা যাবে না। তাই নূরের নম্বরে ফোন দিল সাদাপ। ফোন ধরে সাদাপ কিছু বলবে তার আগে ওপাশ থেকে শুনলো সামিয়া বেগমের কণ্ঠ। সামিয়া বেগম হ্যালো হ্যালো করছে। বুঝতে পারলো নূর ফোনের আশেপাশে নেই। ছোট আম্মুর ফোনটাই তো নূরের কাছে থাকে। তাই সাদাপ হালকা একটু কেসে বলল, আম্মু আমি। সামিয়া বেগম সাদাপের কণ্ঠ শুনে বলল, সে তো বুঝতে পেরেছি, তুই নম্বর তো সেভ করা। তো তোর কি হয়েছে, গলাটা এরকম ভারী ভারী লাগছে কেন বাপ? সাদাপ ভারী কণ্ঠে বলল, কিছু না আম্মু, এমনি ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। নূর কোথায়? সামিয়া বেগম মুচকে হাসলেন। এরপর বললেন, নূর তো গোসল গিয়েছে, আসলে আমি তোকে ফোন দিতে বলবো। সাদাপ বলল, ঠিক আছে আম্মু, ফোন দিতে বলল। আর শোনো, তোমরা ভালো আছো, সব কিছু ঠিক আছে এখানে? সামিয়া বেগম দুষ্টুমি করার ছলে বললেন, আজ বুঝি মনে হলো মায়েদের কথা। কই, 2-3 দিন হয়ে গেল গিয়েছিস, একটিবারে তো ফোন দিয়ে কথা বললি না। না ভাবিকে না আমাকে, এই ছেলে বুঝি আমরা পেলে বড় করেছিলাম, 3 দিন ধরে বাড়ির বাইরে, অথচ এক মাকেও ফোন দিয়ে খোঁজখবর নিল না। সব মুচকে হাসলো, এসে বললো, পর তো আমার মায়েরা করে দিয়েছে। 3 দিন ধরে ছেলেকে বাইরে ঠিকমতো খেতে পারছে কিনা, ঠিকমতো সব কিছু করতে পারছে কিনা, কই ফোন দিয়ে তো খোঁজ নিল না। হঠাৎ করে সামিয়া বেগম বলে উঠলেন, আমরা খোঁজ না নিলে কি হয়েছে, কেউ তো নিয়ে এসে। পরে সাথে সাথে দাঁত দিয়ে জিভ কেটে বলেন, নিশ্চয় তার বাচ্চা ছাড়া নিয়েছে। আর আমরা তো ফোনের আশেপাশে এত থাকি না, জানিসই তো, সারাদিন বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। যৌথ পরিবার তো। সাথে মুচকা ছিল, জানে ছোট আম্মু কী বলতে চেয়েছিল, তাই বললো। আচ্ছা ঠিক আছে আম্মু, নূর আসলে আমাকে একটু ফোন দিতে বললো, একটু দরকার ছিল। সাদা ফোন রাখার সাথে সাথে সামিয়া বেগম
ফোন রেখে দেখলেন ওয়াশরুম এখনো গোসল করেছে নূর। তাই ভাবলো একটু পরে এসে বলবে, তাই ফোন রেখে সামিয়া বেগম রুম ছেড়ে বের হয়ে গেলেন। সাদাব শুয়ে শুয়ে অপেক্ষা করছে নূরের ফোনের জন্য। এমন সময় ফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলো সাইমনের নাম্বার থেকে ফোন এসেছে। সাদাব সাইমনের ফোনটি রিসিভ করে হ্যালো বললো। সাইমন বললো, কি অবস্থা, কেমন আছে ব্রো? সাদাব সরমন উত্তর করলো, শরীরটা ভালো নেই, হাতে আবার একটু ব্যথা পেয়েছি, জ্বর জ্বর ভাব, মনে হচ্ছে জ্বর আসবে। কি বিষয়ে ফোন দিয়েছিস? তুই তো ফোন দিস না জরুরি প্রয়োজন ছাড়া। সাইমন ধীরে ধীরে আমতা করে বলল, টাকা লাগবে 3000। তোমার অফিসার কাছে তো টাকা চাওয়া যায় না, তারা মনে করে আমি একদম পুরাই ভাদাই মাছ, যা দেয় তাই লস। তাদের চোখে আমি পুরো একটা লস প্রজেক্ট ছাড়া আর কিছু না। এখন বলছিলাম যে টাকাটা ভীষণ দরকার, আজকে এই মুহূর্তে দাও তো। স্যার বললো, ঠিক আছে ফোন রাখ, আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে। আর আমার জ্বরের কথা কখন বলিস না, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে, একটু ঘুমালে। কথাটা বলে সাথে সাথে ফোন রেখে টাকা সেন্ড করে ঘুমিয়ে পড়লো সাদাব। শরীরে আর কুলাচ্ছে না, শরীর চাপিয়ে যেন জ্বর চলে আসছে। তাই কখন ঘুমিয়ে গেল বুঝতে পারে না সাদাব। সাদাব ফিটফিট করে চোখ খুললো, খুলে আবিষ্কার করলো সামনে হুমায়ুন রহমান বসে আছে। একটি হসপিটালের কেবিনে মনে হলো। সাথে সাথে সাদাব ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় আমি? হুমায়ুন রহমান ছেলের দিকে তাকালেন। মনির চেহারার দিকে তাকিয়ে বড্ড মা হলো হুমায়ুন রহমান। তারপর বললেন, হসপিটালে, ঢাকা। সাদাব আশেপাশে চারদিকে চোখ বুলে দেখলো। হসপিটালের কেবিনে ফাঁকা, কেউ নেই, রুমে শুধু হুমায়ুন রহমান। সাদাব সাথে সাথে বাবার দিকে তাকিয়ে বললেন, নূর। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকান, তারপর নিষ্প্রাণ চোখে তাকিয়ে থেকে বললেন, নিজের চিন্তা কর আগে, নিজে বাস। সাদাব বলল, এটাই আমার চিন্তা। হুমায়ুন রহমান সাথে সাথে বললেন, তোকে কি করে বুঝাবো, এখন থেকে আর নূরের চিন্তা তোর। আর কিছু বলতে পারলেন না ছেলের মুখের দিকে তাকিয়ে। ছেলেটার মনের ভিতর কেমন যেন আনসান আনসান করছে। কেন? হুমায়ুন রহমান বলল, নূর নেই, নূরের চিন্তা করতে হবে না। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে ছেলেটার হৃদয় জুড়ে। শূন্য শূন্য লাগছে হৃদয়ের ভেতরটা। গতকাল থেকে নূরের সাথে কথা হয়নি। নূর তো এক মুহূর্ত ফোন না দিয়ে থাকতে পারে না, তাহলে এখন পর্যন্ত ফোন দেয়নি কেন? ওর অসুস্থতার কথা শুনেও হসপিটাল আসেনি। নূরের কি শরীর অসুস্থ? না বাবার সাথে কথা বলতে হবে, মনে মনে ভাবলো সাদাব। ঠিক এমন সময় রুমে প্রবেশ করলো ফজলুর রহমান, হুমায়ুন রহমান, সাইমন, রিমা, নবীন, অফরোজ, সামিয়া বেগম। আশেপাশে চোখ বুললো সাদাব, দেখলো কোথাও নূর নেই। সাদাব এর ওপর অবাক হচ্ছে, নূর কেন নেই? সবাই আছে পরিবারের, অথচ নূর নেই। রুমে ঢোকার সাথে সাথে সাদাব সবার প্রথম জিজ্ঞেস করলেন, নূর কোথায়? হুমায়ুন রহমান চুপ মেরে গেলেন। উত্তর দিলেন ফজলুর রহমান, বললেন, নূর তো নেই, মামার বাড়ি গিয়েছে, ওর নানির শরীরটা ভালো না, কিছু না ওখানেই থাকবে। পেছনে চুপচাপ রইলেন নফরোজ এবং সামিয়া বেগম। আগে থেকে বলে দেওয়া হয়েছে নূরের বিষয়ে যেন এই দুজনে কোনো কথা না বলে, তাই দুজনে বাধ্য হয়ে চুপ থাকতে হয়েছে। সব অধৈর্য হয়ে গেল, যেন ওর আর কোনো কিছুই তর্স হচ্ছে না। বাবার দিকে এলোমেলো চোখে বারবার তাকালেন। হুমায়ুন রহমান কি উত্তর দিবে তাই চুপচাপ মাথা নিচু করে রইল। ভাইকে কথা দিয়েছে সাদাফের ব্যাপারে আর কোনো কিছু বলবেন না, যার সিদ্ধান্ত নেওয়া ফজলুর রহমান নিচে নেবে। তখন উনি জানতো না আসলে ফজলুর রহমান কি ধরনের সিদ্ধান্ত বলছে। এখন এই পাগল ছেলেকে কী করে সামলাবে হুমায়ুন রহমান তাই ভাবছে। কখন সে লাগাম খুলে ফেলে মুখে। সাদাব ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কেন ছোটবাবু, কেন গিয়েছে ও? ও গিয়ে কী করবে? ও নিজেই তো ছোট, ও কীভাবে কাউকে সাহায্য করতে পারবে? ফজলুর রহমান বলল, সাহায্যের জন্য না, ও শুধু ওর ছোটো মামাতো বোনকে নিয়ে একটু বসে থাকবে, খেলাধুলা করবে, যা করার ওর মামিই করবে। আর তাছাড়া নানি অসুস্থ, কখন কি হয়েছে, সামনে ওর পরীক্ষা, যেতে পারবে না, তাই ভাবলাম আমি একটু দেখা করে আসুক। সাদাব যেন নিজেকে ধরে রাখতে পারছে না, ধৈর্যহারা হয়ে যাচ্ছে, মুখ ফসকে বলে ফেললো, কার অনুমতি নিয়ে গেছে? হুমায়ুন রহমান চোখ বন্ধ করে ফেললেন। নবীন, আফরোজ এবং সামিয়া বেগম একবার পরে চোখ চাওয়াচি করেছে। এদিকে রিমা, সাইমন চুপচাপ দাঁড়িয়ে আছে। সাদাব ভাইয়ের এরকম রূপ আগে কখনো দেখেন। ফজলুর অবাক বললেন, সাদাবের দিকে তাকিয়ে বলল, আমি বাবা, আমি গার্ডিয়ান হিসেবে অনুমতি দিয়েছি, আর কারো অনুমতি লাগবে? সব বিছানায় শুয়ে আছে, হাতে ক্যামেরা করা, খুব একটা নড়াচড়া করতে পারছে না, শরীর অনেক দুর্বল। তারপর শুয়ে শুয়ে বলল, আমি এখন অনুমতি দিইনি, ও কার কাছে জিজ্ঞেস করে গিয়েছে। ফজলুর রহমান বলল, কার কাছে জিজ্ঞেস করে যাবে? বলছি তো আমি অনুমতি দিয়েছি। সাদাব এবার আরও অধৈর্য হলো, বাম হাতে ভর দিয়ে একটু উঠে বসে বলল, তুমি ছোটবেলা ও সব দায় দায়িত্ব আমার কাছে বুঝিয়ে দিয়েছিল, প্রমিস করেছিল, মনে নেই তোমার? তাই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। এমনি জায়গা করে সাদাবের মাথা ঠিক নেই, তার উপর যখন শুনেছে নূর কিছুদিন সেখানে থাকবে, সাদাবের ভিতর সব কিছু এলোমেলো লাগছে। মনে হচ্ছে ভিতরে ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে, তাণ্ডব হয়ে যাচ্ছে কোথাও। নূরকে দেখতে না পেলে যেন এই মুহূর্তে সব ভেঙে চুরে ফেলবে।
নূর সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু নূরকে ফোন দাও, সাইমনকে পাঠাও, বলো এক্ষুনি বাসায় চলে আসতে। ওই নগরে বাসায় গিয়ে থাকতে হবে না। আমার অনুমতি ছাড়া কেন গেল? ও কি আমার কাছে জিজ্ঞেস করেছিল সামিয়া বেগম কিছু বলবে? তার আগে নয়ন আফরোজ বলল, কি পাগলামি করছিস ভাগা? বাবা থেকে আসুক না 2-3টা দিন, নূরের বাড়িতেই, নানুর বাড়িতেই তো গিয়েছে, চলে আসবে। এর মধ্যে তুইও সুস্থ হয়ে যাবি। বাসায় আসলে দেখবি নূর চলে এসেছে। সারাফের ভেতরটা কেমন খারাপ খারাপ লাগছে, অসুস্থ তা যেন আরও জেঁকে ধরেছে, মাথা ঘুরাচ্ছে। তারপরে কষ্ট করে চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি বুঝতে পারছো না আম্মা? বাসে যাওয়ার পর না নূরকে এক্ষুনি হসপিটালে আসতে বলো, আমার সামনে আসতে বলো। হুমায়ুন সব কিছু জানেন, এখন ফজলুর রহমানও জানে, কিন্তু বাকি সবাই অবাক হচ্ছে সাদাপের কথা শুনে। সাদাপ নূরের জন্য এই পাগলামি করবে ভাবতে পারিনি কেউ। সাইমন তাকালো রিমার দিকে। রিমা কিছুটা জানতো, কিন্তু ভাইয়ের অবস্থা এরকম, এতটা সিরিয়াস নূরের প্রতি এক কথা অবসেশন, তা বুঝতে পারেনি রিমা। ধীরে ধীরে সাদাপের দুনিয়াটা যেন ঘুরছে, শরীর দুর্বল, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। তারপর কোনো মতে ঠোঁটে একবার আড়ালো, নূরকে আমার সামনে আনো, না হলে খুব খারাপ হয়ে যাবে ছোট আব্বু। জ্ঞান হারালো সাদাপ। আবার সাথে সাথে হুমায়ুন রহমান সাইমনকে বললো ডক্টর ডাকার জন্য। সাইমন সাথে সাথেই বাইরে গিয়ে 5 মিনিটের মধ্যে ডক্টর ডেকে নিয়ে আসলেন। ডক্টর এসে সাদাপকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, আসলে ওনার ব্রেনে চাপ পড়ে যাচ্ছে বেশি, উনি কোনো চাপ নিতে পারছেন না। এমনি শারীরিকভাবে দুর্বল, জ্বর ওনাকে একেবারে ঘায়ল করে ফেলেছে। তারপরে হাত দিতে আঘাতের ব্যথা সহ্য করতে পারছিলেন না, তাই ওনার নার্ভ সিস্টেম একটু দুর্বল হয়ে গেছে। আশা করি আপনারা ওনাকে একটু চাপ থেকে দূরে রাখবেন। আপাতত আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, বেশ কয়েক ঘন্টা ঘুমালো ব্রেন ঠিকঠাক কাজ করবে। হুমায়ুন রহমান অসহায় দৃষ্টিতে তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমানও চায় না সাদাপের এই অবস্থা হোক বা এতটা চাপ পড়ুক, কিন্তু ওকে অনেক কিছু সহ্য করতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে, মনে মনে ভাবলেন ফজলুর রহমান। একে সামিয়া বেগম নমন আফরোজ কান্না শুরু করে দিলেন। সাথে হলো নারী মায়ের মমতা, ছোটবেলা থেকে দুজন ছেলের মতো মানুষ করেছে সাদাপকে। তবে ফজলুর রহমান ভয়ের সামনে এগিয়ে আসতে পারছে না, পেছনে দাঁড়িয়ে কাঁদছে দিচ্ছেন। ভাইয়ের এই অবস্থা দেখে সহ্য করতে পারছে না রিমা, ঝরঝর করে কেঁদে দিল। সাইমন রিমার হাত ধরে পেছনে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আপনারা ভাবতে পারেন এত কিছু হয়ে যাচ্ছে, নূর ম্যাডাম কোথায়? সাদাপ, তুমি অন্তত বলো বাবা, নূর কোথাও? হসপিটালে জেনে নূর আসবে না এটা তো আমি বিশ্বাস করতে পারছি না বাবা। হুমায়ুন রহমান, শান্ত হওয়ার, নিজেকে স্টেবল কর। 1-2 দিন এই তোমার এই অবস্থা হয়েছে, দিনের পর দিন যদি নূরকে ছাড়া থাকতে হয় তাহলে কিভাবে থাকবে? নিজেকে শক্ত করো সাদাপ, পুরো বাড়িতে আগুন জ্বালিয়ে দিব যদি আমি নূরকে দেখতে না পাই বাড়িতে। হুমায়ুন রহমান, এর আগেই অবসেশন সে তোমার শত্রু হয়ে গেছে সাদাপ। ইঞ্জেকশন দেওয়ার আগে বাবার সাথে এই কথাগুলো হয়েছে সাদাপের। হুমায়ুন রহমান ভাবতে লাগলো সাদাপের বলা কথাগুলো। ইঞ্জেকশন পর লম্বা সময় ধরে ঘুমাচ্ছে সাদাপ। বাইরে দাঁড়িয়ে আছে হুমায়ুন রহমান, ফজলুর রহমান। করিডোরে বারবার হাঁটাচলা করছে সাইমন আর রিমা, অপেক্ষা করছে কখন সাদাপ ভাই আবার উঠে যায়, কখন আবার এরকম করবে নূরের জন্য। রুমের ভেতরে আরেকটি বেড়ে চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে নওরিন আফরোজ। ছেলের অবস্থা উনি দেখতে পারছেন না। সামিয়া বেগম পাশে দাঁড়ানো ছিল। নওরিন আফরোজের কাঁধে হাত দিয়ে বললেন, ভাবি আল্লাহ আল্লাহ করো, মন খারাপ করো না, সাদাপ দ্রুত সুস্থ হয়ে যাবে। নওরিন আফরোজ ফুপিয়ে কান্না করে দিলেন। কাঁধে হাত রাখা সামিয়া বেগমের হাতে হাত রেখে সামিয়ার দিকে তাকিয়ে বললেন, আমার সাদাপের অসুখ তো নূর, আর তো কোনো অসুখ নেই। ফজলুর এমন করছে কেন? সব কিছু দেখেও বুঝে না, দেখার বুঝার ভান করছে। ওর তো ছেলে সাদাপ, ওর কি মা লাগছে না? বুকটা কাঁপছে না সাদাপের জন্য? হঠাৎ করে শুধু নূরের বাবা হয়ে গেল? ও তো আগে সাদাপের বাবা হয়েছে। সাদাপ ওকে আগে বাবা বলে ডাক দিয়েছে। সাদাপ কি শুধু আমার আর ওনার সন্তান? তোদের নয়? বুকে হাত দিয়ে বলতো, তোকে যখন মা বলে ডেকেছে তোর কি কলেজে ঠান্ডা হয়নি? তাহলে এখন আমার ছেলের এই অবস্থা দেখে কীভাবে দাঁড়িয়ে আছিস? কেন বোঝাচ্ছিস না ফজলুরকে? আমার সাদাপের অবস্থা কী হয়েছে 2 দিনে? দেখ কী অবস্থা হয়েছে, কীভাবে থাকবে নূরকে ছাড়া? সামিয়া বেগম এক দীর্ঘশ্বাস ফেললেন, চোখের পানি মুছতে মুছতে নমর অফিসের পাশে বসে বললেন, আমার কি বুকটা ফাটছে না ভাবি? উনি তো আমার সাথে কিছু শেয়ার করছেন না, হঠাৎ করে এরকম করছে, কড়া নির্দেশ দিয়েছে আমরা যেন ওনাদের 2 ভাইয়ের সামনে কিছু না বলে। আমি সত্যি বলছি ভাবি, আমি কিছুই জানি না কি থেকে কি হয়ে গেল। সাদাপকে কি আমরা কম ভালোবাসি? নিঃসন্দেহে বলতে পারবো সাদাপ যতটুকু
তোমাদের ঠিক ততটুকু আমাদের শুনতে। এদিকে বোকানোর মোবাইল নিয়ে বসে আছে। মোবাইলে যে নাম্বার ব্লক করে দিয়েছে ফজলুর রহমান তা ভুলে বুঝতে পারেনি নূর। বোঝার কথাও না, মনে মনে ভাবছে মোবাইল থেকে ফোন যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক খারাপ। কিন্তু সাদাব ভাই কেন ফোন দিচ্ছে না? ফোন হাতে নিয়ে শুধু ফোনের অপেক্ষা করে যাচ্ছে। সাদাবের শরীর অসুস্থ, হসপিটালে ভর্তি, এসব কিছু জানে না নূর। নূরকে মামার বাড়িতে রেখে নানির অসুস্থতার কথা বলে দুদিনের জন্য বাসায় মামিকে খবর দিয়ে রেখে গিয়ে বলেছে পারিবারিক একটু প্রয়োজনে সবাইকে যেতে হচ্ছে। নূর যেহেতু অনেকদিন মামার বাড়িতে বেড়ায় না, তাই দুদিনের জন্য নূর তাদের সাথে থাকবে, তাই মামি আর সন্দেহ করেনি। এদিকে নূর না আসার জন্য কোনো বাহানাও খুঁজে পায়নি। আর যেহেতু সারা আব্বা বাড়িতে নেই, আরও 3-4 দিন পর আসবে, তাই নূর ভেবেছে মোবাইলটা তো দিয়েছে, কথা তো এখান থেকেও বলা যাবে। তারপর চুপচাপ আমার বাড়ি চলে এসেছে। তবে আজ থেকে মন খারাপ হচ্ছে নূরের। বারবার সাদাবের কথা মনে পড়ছে। সাদাব ভাই কেন ফোন দিচ্ছে না? বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে। মামা তো ছোট বোনকে নিয়ে বসে আছে, ওর দিকেও খেয়াল দিতে পারছে না। বারবার শুধু মোবাইলটা হাতে নিয়ে দেখছে, ফোন কেন আসছে না? এমন তো হওয়ার কথা নয়। তাহলে কি যেই ভয় পেয়েছিল সেটাই হয়েছে? ওইখানে গিয়ে কি কাউকে পেয়েছে সাদাব ভাই, নাকি সাবা আপু ওখানে গিয়েছে যার জন্য নূরকে মনে করার ফোন দেওয়ার সময় পাচ্ছে না? খুব অভিমান হচ্ছে নূরের। হসপিটাল বাহিরে চেয়ারের পাশাপাশি বসে আছে হুমায়ুন রহমান, ফজলুর রহমান। হুমায়ুন রহমান যেন পাথর হয়ে গেছে, চোখ তুলে তাকানো ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান জানে ভাই কি বলতে চায়, তিনি নিজে থেকে শুরু বললেন, ভাই আমি কিছু বলতে চাই আপনাকে সাহেবের সম্পর্কে। হুমায়ুন রহমান মুখে কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমান বলল, ভাইজান আপনার কি অবাক লাগে না? নূর যখন জন্ম হয়েছে ঠিক সেদিন থেকে নূরকে নিজের বলে দাবি করে নূরের প্রতি এতটা অবসেশন যে কারো গায়ে হাত তুলতে দ্বিধা করে না, এমনকি নিজের রক্ত ছাড়াতেও দ্বিধাবোধ করে না। সেটা সময়ের সাথে সাথে বেড়েছে ভাইজান, কমেনি। নিঃসন্দেহে সাদাব নূরকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ভালোবাসা আর অবসেশন এতটাই বেড়ে গিয়েছে নিঃসন্দেহে নূরের জন্য মানুষ খুন করতে পারবে, এমনকি ভাইজান নিজেকেও মেরে ফেলতে পারবে। আমি সাদাবের শত্রু না ভাইজান, বিশ্বাস করেন। আপনার যতটুকু ছিল সাদাব আমারও ততটুকু ছিল। আমিও ভালো চাই, আমি চাই ও নিজের রাগ কন্ট্রোল করুক, অবসেশন কন্ট্রোল করে। নূরের প্রতি ওর যে একটা অবসেশন, সেটা থেকেও বের হয়ে আসুক। আর যদি সাদাব কোনো ড্রাগসের অ্যাডিক্টেড হতো আপনি কি করতেন? ওকে তো রিহ্যাবিলিটেশনে দিয়ে দিতেন, যাতে ও অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে পারে, সুস্থ জীবনে ফিরে আসতে পারে। নূর একটা অবসেশন হয়ে গিয়েছে ভাই, ওর অ্যাডিকশন হয়ে গেছে, ওর একটা সুস্থ জীবনে ফিরে আসতে হবে। কাউকে ভালোবাসলে দূর থেকে ভালোবাসা চাই, উগ্রতা না দেখিয়ে, ভয় না দেখিয়ে এমনি ভালোবাসা চাই। এটা সাথে শিখতে হবে, সময়ের প্রয়োজন। আমরা সবাই মিলে সময় দেবো। আমার উপরে বিশ্বাস রাখেন ভাইজান, আমি আর শত্রু নয়। হুমায়ুন জানেন সাদাপের রাগ, সাদাপের অবসেশন সম্পর্কে। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলেন, তারপর কি হবে? ধরো সব কিছু শিখে নিল, সব কিছু হলো, তারপর নূর কিন্তু সাদাপেরই থাকবে, এটা তুই কোনোভাবে অস্বীকার করতে পারবি না। ফজলুর রহমান তাকিয়ে রইলেন ভাইয়ের দিকে, অসহায় নেত্রে। কীভাবে হুমায়ুন রহমান তাদেরকে তাকাচ্ছে। ফজলুর রহমান ভাইয়েরা 2 হাত ধরে বললেন, আমার উপর বিশ্বাস রাখেন ভাইজান, সারাব সুস্থ হয়ে যাবে, ওর একটু সময় প্রয়োজন। আজ হসপিটালের 2য় দিন। সারাবের জ্বর কমে গিয়েছে, তবে শরীর যাচ্ছে একটু দুর্বল। আজকের দিনটা হসপিটালে রেখে ডিসচার্জ করে দেবে। সাদাপ এখন অনেকটা স্টেবল। হঠাৎ এত জ্বর এবং মাথা ব্যথা দখল নিতে পারছিল না। সামিয়া বেগম সাদাপের বেডের কাছে দাঁড়িয়ে আছে হুমায়ুন রহমান, ফজলুর রহমান। সাদাপ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, আব্বু দাঁড়িয়ে আছো কেন? বলছো না কেন? সাদাপের মুখ থেকে আব্বুর একটা শুনলো। বারবার ফজলুর রহমান বলে যায়, কাছে শান্ত করে বলল, কি অবস্থা তোর? সাদাপ অভিমান নজরে হুমায়ুন রহমানের দিকে তাকালো, তারপর চোখ ঘুরে আবার ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, যেমন খুশি তেমন থাকি, কেউ যেন আমার জন্য কোনো দরদ দেখাতে না আসে। ফজলুর রহমান জানেন সাদাপ অভিমান করেছে। হুমায়ুন রহমান বলল, এভাবে কথা বলছিস কেন? সাদাপ নিশ্চুপ রইল। বাবা চাইছে দুজনের উপরে অনেক অভিমান হয়েছে সাদাপের, এই 2 দিন তারা কম ভোগায়নি, এখন এসেছে দরদ দেখাতে। তাই সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলেন, আম্মু আমি একটু পানি খাবো, দাও। সামিয়া বেগম দৌড়ে গেলেন পানি আনতে। অরুণ আফরোজ দুপুরে খাবার আনার জন্য বাসায় গিয়েছে, রান্না করে নিজ হাতে ছেলের জন্য খাবার আনবে, তাই পানি এনে সাদাপের হাতে দিয়ে বলল, নে বাবা পানি খা। সাদাপ মুচকে এসে সামিয়া বেগমের কাছ থেকে পানি নিয়ে খেয়ে নিল। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কি এসে এখানে কি চাই? আমার কাছে কি? 2 ভাই কি বুদ্ধি করে এসেছো? আমরা 2 ভাই বুদ্ধি করেছি, আর তুই যে অপরাধ করেছিস সেটা, বলল ফজলুর রহমান। সাদাপ হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে পরপর চাইল, তারপর বলল, অপরাধ মানে কি অপরাধ করেছে? ফজলুর রহমান চুপ করে গেলেন।
এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন সামিয়া বেগম এখানে আছে, তাই আর কথা বাড়ালেন না। কথা বাড়ালে সামিয়া বেগম এমনি সারাপের নাম শুনতে অজ্ঞান হয়ে পড়ে যায়, আরও অজ্ঞান হয়ে যাবে। তাই বললেন, কি অপরাধ করেছিস নিজে চিন্তা কর, নিজে এসে স্বীকার করবি তুই কি অপরাধ করেছিস। সাদাপ চোখ তুলে থাকলো হুমায়ুন রহমানের দিকে। সাদাপ এখন আসলেই বুঝতে পারছে না কোন অপরাধ করার কথা বলছে। এই 7-8 দিনে তেমন কিছু করেনি যেটা নিয়ে ছোট বাবু কথা বলার কথা। সামিয়া বেগম এবার বললেন, থামবেন আপনারা, ছেলেটা হসপিটাল এসেছে অবধি আপনারা দুজনে ক্লাস নিয়ে যাচ্ছেন। কি করেছে আমার ছেলে শুনি? আমাদের চোখেতে এমন কিছু পড়লো না। কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বসেছিলেন এর অপরাধ দেখার জন্য? ফজলুর রহমান থতমত খেয়ে গেলেন স্ত্রী সামিয়া বেগমের কথা শুনে। প্রমত্তা আমতান্ত করে বললেন, তোমাকে না বলেছিলাম তুমি আমাদের মধ্যে কথা বলবে না, এটা হচ্ছে বাবা আর ছেলের মধ্যেকার কথা। সামিয়া বেগম বললেন, রাখুন বাবা আর ছেলের মধ্যে কথা। ছেলেটা অসুস্থ, মোটেও ভাববেন না যে ওকে অসুস্থ পেয়ে যাইছে তাই দুই ভাই বলে যাবেন আর সবকিছু ওর উপর চাপিয়ে দিবেন। ওর দুনো এখনো আছে। ফজলুর রহমান দীর্ঘশ্বাস ফেললেন। জানি স্ত্রী, ভাবি বা পরিবারের অন্য কারোর সামনে সাদাবকে কিছু বলা যাবে না। সবার অত্যাধিক প্রিয়, সবার নিকট অত্যাধিক ভদ্র একটা ছেলে সাদাব। তবে হুমায়ুন রহমান জানেন ছেলেটা কত একা জেদি। এখন ফজলুর রহমানও জানেন যতটুকু ভদ্র দেখায় যায় ছেলেটা ততটুকু ভদ্র না, মোটামুটি লেভেলের একটু বাদর আছে। তাই সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলেন, ওকে ঘাট হয়েছে, কিছু বলবো না তোমাদের ছেলেকে তোমাদের সামনে। সাদাবের দিকে তাকিয়ে বলেন, তোর সাথে পরে আমরা একা পার্সোনাল কথা আছে। এদিকে নূর মামামের সাথে তোর জোরাজোরি করে রাজি করেছে বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য। মামাও রাজি হয়েছেন, ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে দেবে। যেহেতু মেয়েটা মন টেকছে না কোনোভাবে, তাই জোর করে আর বেড়াতে রাখা যায় না। তাই ড্রাইভার করে নূরকে পাঠিয়ে দিলেন। বাসায় ফোন করে নমরুল আফরোজকে জানিয়ে দিলেন। নমরুল আফরোজ কাউকে জানায়নি যে নূর বাসায় চলে আসছে। নূর নমরুল আফরোজের কাছে সে জিজ্ঞেস করে, আম্মু রান্না করেছে কার জন্য আর বাড়ির সবাই কোথায় গিয়েছে? নমরুল আফরোজ বলল, একটু পরে আমরা এক জায়গায় যাবো, যাবে আমার সাথে? খাবার আমি সেখানে নিয়ে যাচ্ছি। নূর আমতান্ত করেছে, আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু বাড়ির সবাই কোথায় গিয়েছে? আম্মু নমরুল আফরোজ নূরের দিকে তাকিয়ে বলল, সবাই সেখানে আছে, এর জন্যই তো বেশি করে খাবার নিয়ে যাচ্ছি। তুই গিয়ে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়, দুপুরে খাবার নিয়ে একেবারে বের হবো আমরা। নূরের সাথে সাথে হাসিচোখ মাথানের উপরের দিকে রুমের দিকে চলে গেল। গিয়ে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো সাদাপের সাথে বললো শেষ কথাগুলো মনে করতে লাগলো। আর মাত্র 20 দিন বলেছিল, তার মধ্যে 3 দিন শেষ, আর 17 দিন। ভাবতে নূর লজ্জায় লাল নীল হয়ে গেল। কি অদ্ভুত অদ্ভুত কথা বলছে সাদাব ভাই। অফ হোয়াইট কালার সাদা শাড়ি পরতে বলেছিল, খোপায় দিতে বলেছিল কাঠগোলাপ, আর গলা বেলি ফুলের মালা। আচ্ছা এগুলো নূর পাবে কোথায়? এগুলো কি সাদা ভাই কিনে এনে দিবে? ভাবতে নিজে নিজে মুচকে হাসলো নূর। তারপর ভাবলো তাদের গোসল করে বড় আব্বুর সাথে কোথাও যেতে হবে, যাবে। কিন্তু সাদাব ভাই ফোন করছে না কেন? ফোন যাচ্ছে না কেন? কি হলো? ওনার সাথে কি বাড়িতে কারোর সাথে যোগাযোগ নেই? গোসল করে বের হয়ে বড় আম্মুকে জিজ্ঞেস করবেন নূর। দুপুর 1:30 হসপিটাল কেবিনের ভেতরে বসে আছে হুমায়ুন রহমান। ফজলুর রহমান খবরের কাগজ পড়ছে। সাদাপের পাশে বসে আপেল কেটে কেটে সাদাপকে খাওয়াচ্ছে সামিয়া বেগম। হসপিটাল বাইরে গাড়ি থামতে নূর অবাক হয়ে গেল। অবাক সুরে বলল, এটা তো হসপিটাল বড় আম্মু, আমার হসপিটাল কেন এসেছে? আর খাবারের কার জন্য নিয়ে এসেছি? সবার হসপিটাল কেন? কার কি হয়েছে? নূর প্রশ্নের উত্তর দিবে তার আগে নূর আবার বলল, উত্তর দিচ্ছ না কেন আম্মু? কার কি হয়েছে? সাদাব ভাইয়ের কিছু হয়নি তো? উনি তো 2 দিন ধরে কারোর সাথে ফোনে যোগাযোগ করছে না, কথা বলছে না। অদ্ভুত একটা চিন্তা হতে লাগলো নূরের ভিতরে, কেমন ছটফট করছে নূরে। 2 দিন ধরে খুব ছটফট করেছিল নূর। আমতান্ত করে বলল, 3rd ফ্লোরে 24 নম্বর কেবিনের। কথাটি শুনে নূর আর 1 মিনিটও দেরি করল না, সাথে সাথে গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতর দৌড় দিল। ড্রাইভারের হাতে খাবার দিয়ে বলল ওপরে নিয়ে আসতে। নমরুল আফরোজের সাথে সাথে নূরের পেছনে ছুট লাগালো। আবার তো লাগলো, পাগলামি করিস না নূর, দেখে দৌড়ায় পড়ে যাবি, আসতে চা। নূর সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ নূরের যেন সবকিছু ভুলে গেল, সব ছেড়ে ছিল শুধু একটা চিন্তা, সাদাবের কাছে যে পৌঁছতে হবে। 2 দিন ধরে এমনি মনে অনেক কুগায় ছিল, শুধু কারোর সাথে শেয়ার করতে পারেনি। লিফটে তাড়াতাড়ি নাম পেয়ে 3 তলা পর্যন্ত দৌড়ে উঠলো। হাঁপাতে হাঁপাতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কাছে 24 নম্বর কেবিন। রুম পর্যন্ত আসলে দেখলো রিমা সাইমন বাইরে দাঁড়িয়ে আছে। সাইমন আর রিমা নূরকে হঠাৎ এমন সময় দেখে অবাক হয়ে গেল। পেছন দেখলো নমরুল আফরোজও আসছে। সাইমন কীভাবে বুঝতে পারছে? নূর কারো কোনো কথাই শুনলো না, সাপোর্ট করে দরজা খুলে ফেলো। দরজা খুলে নিজের চোখের সামনে দেখলো সাদাব ভাইয়ের হাতে ক্যানোলা করা বিছানা আধশোয়া হয়ে শুয়ে আছে। পাশের সিটে বসে আছে সামিয়া বেগম। নূর আর এদিক ওদিক কোথাও তাকালো না। রুমে
ভিতরে হুমায়ুন রহমান ফজলুর রহমান আছে তাও খেয়াল করলো না। দরজা খোলা শব্দে সাদাব তাকিয়ে নূরকে দেখতে পেল। সাদাব মুখে কোনো কথাই বলল না, এক দৃষ্টিতে শুধু নূরের দিকে তাকিয়ে রইল। সাদাবের বুকে এই 2-3 দিনের পর যেন একটু শীতল হাওয়া বইতে শুরু করলো। সাদাব চুপচাপ রইল, আর কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না। নূরের ভিতরে কেমন লাগছে এই মুহূর্তে সাদাবকে এই অবস্থা দেখে নূর বুঝতে পারবে না। আশেপাশে পরিবেশ কিছু ভুলে গেল নূর, পাশে মা বসে আছে সব কিছু ভুলে গেল নূর, রুমের ভেতর কেউ থাকতে পারে সেটাও ভুলে গেল নূর। নূর শুধু যেন ওর মনের ভিতর ছটফটানি এই মুহূর্তে অদ্ভুত অনুভূতি শুধুমাত্র সাদাবের কাছে গেলেই কম। বাইরে এদিক ওদিক কোথাও না তাকে সোজা দৌড়ে সাদাবের কাছে এসে সাদাবকে জড়িয়ে ধরল নূর। সাদাব ব্যথা হাতে আরও ব্যথা পেল, কিছুই বলল না। ধীরে ধীরে ক্যানুলা করে হাতটা তুলে নূরের মাথায় রাখলো। নূর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদাব মাথায় হাত রাখতে যেন অদ্ভুতভাবে সবকিছু শান্ত হয়ে গেল নূরের। চোখ বন্ধ করে ফেলল নূর। নূর সাথে সাথে সাদাবকে জড়িয়ে ধরতে সাদাব কাঁপা কাঁপা হাতে নূরের হাতে মাথায় হাত রাখলো। কি হয়েছে পাগলি, এমন করছিস কেন? ঠিক আছে আমি। নিজের চোখে পানি মুছল। আপনার কি হয়েছে সাদাব ভাইয়া? এখানে কেন? কদিন ধরে হসপিটালে, আপনার চেহারা এমন দেখাচ্ছে কেন? স্যার নূরের চোখের পানি মুছে বললো, একসাথে এতগুলো প্রশ্ন করলে কয়টার উত্তর দেবো আমি? এখানে কেন? এই যে তোর বাপ চাচাকে জিজ্ঞেস করে। সাথে সাথেই হুমায়ুন রহমান ফজলুর রহমান একজনের দিকে তাকালেন। ফজলুর রহমান বলে উঠলো, কি বলে ছেলেটা? নূরের বাপ চাচা মানে? তাহলে ওর কি হয়? আমরা তাইলি নাকি? হুমায়ুন রহমান বলল, আসতে কথা বল, ও কখন কি বলবে তার ঠিক নেই, এখন আর মাথা খারাপ হয়ে আসছে। সাথে সাথে রুমে প্রবেশ করলো নূরের আফরোজ, সাইমন রিমা। ঢুকে দেখলো সাদাবকে জড়িয়ে ধরে আছে নূর। সাইমন শত হলেও ছোট বোনার যেহেতু অনেক কিছু জানে তাই একটু গলা কাশি দিল, কিন্তু নূর এসব কিছু বোঝে এই মুহূর্তে অবস্থানে আফরোজ এসে বলল, নূরের মামার বাসায় থাকতে যাচ্ছে বলেন, তাই মামার বাড়ি গাড়ি করে পাঠিয়ে দিয়েছে। আমার আর বলা হয়ে ওঠেনি, খাবার রান্না করছিলাম তাই ওকে সাথে করে নিয়ে আসলাম। একা তো আর রেখে আসা যাবে না। হুমায়ুন রহমান তোমার দুজনেই জানি এটা শুধু একটা বাহানা, নূরকে এখানে কোনো না কোনোভাবে আনবে, তাই বাহানা করে মিথ্যা অজুহাত দেখালো নূরের আফরোজ। নূর সাদাবকে ছেড়ে হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, বাবা সাদাব ভাইয়ের কি হয়েছে? হুমায়ুন রহমান বলল, এমনি হাতে ব্যথা পেয়েছিল, তা প্রচণ্ড জ্বর। তুমি তোমার মামার বাড়ি ছিলে তাই জানানো হয়নি। নূর চোখের পানি মুছে শান্ত হয়ে বিছানায় বসে রইল, তাকে আছে নূরের দিকে। সাদাবের মনটা কতটুকু শান্ত ঠান্ডা লাগছে কাউকে বলে বোঝাতে পারবে না সাদাব। তবে রুম ভর্তি লোক না থাকলে সাদাব একটু নূরকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকতো, কিন্তু এই বাচ্চাদের জন্য তাও পারছে না। বিরক্ত হয়ে তাকালো সাদাব হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান ভালো করে জানে সাদাবের মনে মনে কি চাচ্ছে, কিন্তু এটা এই মুহূর্তে পসিবল না। ফজলুর রহমান জানলে আরও মাথা গরম করবে। সাদাব বাবাকে চোখ দিয়ে ইশারা করলে হুমায়ুন রহমান যেন বুঝেও কিছু বুঝছে না, চোখের ইশারা যেন ঠিকমতো বুঝতে পারছে না। এমন একটা ভান ধরে উঠে বলল, যে খাবার দাবার আয়োজন করেছে তাড়াতাড়ি কর, ক্ষুধা লেগেছে। সাথে সামিয়া বেগম উঠে বললেন, আমিও আয়োজন করেছি, ভাবি বসেন, আপনি অনেক দূর জার্নি করে এসেছেন, আমি সবাইকে খাবার দিচ্ছি। আমার আফসোস সত্যি টাইট হয়েছে গেছে। দৌড়ে দৌড়ে নূরের পিছনে ছুটে ছিল, তাই এখন বিছানায় পেতে বসলো। নূর বসে রইল সাদাবের বেডে। সাদাব ধীরে ধীরে একটু একটু করে গায়ের চাদর নিচে হতে নূরের হাত ধরলো। নূর যেন হঠাৎ থমকে গেল। কতদিন পর সাদাব নূরের হাতটা ধরেছে। নূর চমকে বিছানার চাদরের দিকে তাকালো, দেখলো বিছানার চাদরের নিচে দিয়ে নূরের হাত ধরেছে সাদাব। নূর তাকালো সাদাবের চোখের দিকে। সাদাবের চোখের ভাষার জন্য নূর এখন একটু একটু বুঝতে পারে, একটু একটু করে অনেক ম্যাচিওর হয়ে গেছে নূর। সাদাব বলতে চায় বা কি বোঝাতে চায় এখন যেন নূর কিছুটা ধরতে পারে। নূর লজ্জা পেল, হাতটা একটু নামানোর চেষ্টা করলো, তবে বেশি চেষ্টা করতে পারলো না, কারণ সাদাবের হাতে ক্যানুলা করা সমস্যা হয়ে যাবে, তাই নূর অমনি হাত রেখে দিল। ফজলুর রহমান বলল, নূর নিচে আসো, নিচে বসে খাও, সাদাবকে উপরে খাইয়ে দেওয়া হবে। এদিকে রিমা, সাইমন, নওরিন আফরোজ, হুমায়ুন রহমান, ফজলুর রহমান সবাই খেতে বসেছে। সামিয়া বেগম সার্ভ করছিল। হঠাৎ করে নূর বলে বসলো, আমি খাইয়ে দিই, আমি বাসায় একটু আগে খেয়েছি, আমার এখন ক্ষুধা নেই। সাদাব পেটে খেলে গেল মুচকে হাসি। ধীরে ধীরে নূরের হাত ছেড়ে দিল, কারণ কতদিন ধরে নূরের হাতে খায় না, এখন সবার সামনে নূরের হাতে খাবে,
দেখি ওর বাচ্চা স্যার এখন কি করে, মনে মনে ভাবলো সাদাব। হুমায়ুন সাদাবের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। ছেলেকে বোঝানো যে মুশকিল। ফজলুর রহমান চুপচাপ খাওয়া মনোযোগ দিলেন। এই মুহূর্তে ক্ষুধা পেয়েছে। সাদাবের সাথে পরে কথা বলবেন। নূর যেহেতু ছোট, নূরের সাথে এসব বিষয়ে কথা বলবেন না। এদিকে নূর এসে একটি প্লেটে খাবার নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সাদাবের বেডের দিকে। ধন্যবাদ সকলকে। ভুলটি ক্ষমা দেখিয়ে দেবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।